আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সে প্রথম পর্বে আপনাদের স্বাগতম। এই কোর্সে আপনাদের মেন্টর হিসেবে থাকছি আমি মহসিন হাসান। এই পর্বে আমরা কথা বলবো সাইবার সিকিউরিটি কী এবং কী কী কারণে আমরা সাইবার অ্যাটাকের শিকার হতে পারি। কোর্স শুরু করার আগে আমি কিছু কথা বলবো। মূলত এই কোর্সটা করার জন্য আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার নেই। শুধু কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে পারেন এরকম অভিজ্ঞতা থাকতে চলবে। এই কোর্সটা করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীল থাকতে হবে। ধৈর্যের সাথে আপনাকে কোর্সটা করতে হবে, কারণ এখানে আমরা বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এই কোর্সে দেখাবো। আর আরেকটা কথা বলি, যারা চিন্তা করতেছেন যে এই কোর্স করে আনইথিক্যাল কোনো কাজ করবেন অথবা এই কোর্স শেষ করে আপনার বন্ধুর আইডি হ্যাক করবেন, এই চিন্তা যাদের মধ্যে আছে তাদেরকে বলবো এই কোর্সটা মূলত আপনার জন্য না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রথম পর্ব। হোয়াট ইজ সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা কী? সাইবার সিকিউরিটি বলতে বোঝায় যে প্রথমে আমাদের জানতে হবে সাইবার জিনিসটা কী। সাইবার মূলত হচ্ছে যে ইন্টারনেটের যে জগৎ, সেটাকে মূলত সাইবার বলা হয়। ইন্টারনেটের জগতের সাথে যে ডিভাইসগুলো কানেক্টেড, আমাদের যে ডিজিটাল ডিভাইস লাইক ল্যাপটপ, মোবাইল, টেলিফোন, যে ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড সেগুলো হচ্ছে সাইবার। আর সিকিউরিটি মানে কি? সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। মূলত সাইবার সিকিউরিটি মানে হচ্ছে যে আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইস, যে ডিজিটাল ডিভাইসগুলো আমরা ব্যবহার করি ইন্টারনেটের থ্রুতে বা ইন্টারনেটের সাথে সংযোগ থেকে, সেই ডিভাইসগুলোকে কীভাবে আমরা সাইবার নিরাপত্তা মানে বিভিন্ন ধরনের হ্যাকিং থেকে অথবা সাইবার অ্যাটাক থেকে আমরা কীভাবে রক্ষা করব, সেটাই মূলত হচ্ছে সাইবার সিকিউরিটি। আর একটা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম বলতে বোঝায় যে সাইবার ইন্টারনেটের থ্রুতে যে ক্রাইমগুলো হয় সেগুলোকে মূলত সাইবার ক্রাইম বলে। সাইবার ক্রাইম নিয়ে বিস্তারিত আরও ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আরও বিস্তারিত দেখে নেবেন। তাহলে হ্যাকিং কাকে বলে? হ্যাকিংটা কি? হ্যাকিং হলো মূলত এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কোনো সিস্টেমের দুর্বল ত্রুটিগুলো বের করাকে বলা হয় হ্যাকিং। মানে কোনো একজন হ্যাকার একটা সিস্টেমের দুর্বল ত্রুটিগুলোকে বের করে হ্যাক করলো, সেটাকে বলা হয় হ্যাকিং। হ্যাকার কাকে বলে? হ্যাকার মূলত যে একটা সিস্টেমের ত্রুটিগুলো বের করে যে হ্যাকিং করে তাকে বলা হয় হ্যাকার। তারপরে আসি আমরা যে হ্যাকারের প্রকারভেদ। হ্যাকার তিন ধরনের সাধারণত: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার অ্যান্ড গ্রে হ্যাট হ্যাকার। তাহলে আমরা জানি যে হোয়াইট হ্যাট হ্যাকার কাকে বলে। হোয়াইট হ্যাট হ্যাকার মূলত যারা সাধারণত সবসময় ইথিক্যাল কাজ করে, সাধারণত আমরা তাদেরকে ইথিক্যাল হ্যাকারও বলতে পারি। যেমন হোয়াইট হ্যাট হ্যাকার কোনো সিস্টেমের ত্রুটিগুলো বের করে এবং সংশ্লিষ্ট সিস্টেমের কর্তৃপক্ষকে অবশ্যই সে অবহিত করবে এবং সেই কর্তৃপক্ষকে জানাবে যে তার সিস্টেমে এই ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলো যাতে খুব দ্রুত সমাধান করে, না হয় সে হ্যাকিংয়ের শিকার হতে পারে। গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার কাকে বলে? ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যে আনইথিক্যাল হ্যাকার, সাধারণত আমরা যেটা বলি যে আনইথিক্যাল হ্যাকার। যেমন গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সাধারণত সিস্টেমের ত্রুটি বের করে এবং তারা সিস্টেমের যে কর্তৃপক্ষ বা সিস্টেমের যে ওনার তাকে অবহিত না করে সিস্টেমটাকে নষ্ট করে, অথবা তারা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট ডিমান্ড করে তাদেরকে পেমেন্ট করার জন্য, না হয় তারা সিস্টেমটা নষ্ট করে দেয়। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে যে দুইটার মাঝামাঝি, কোনো সময় সে ভালো কাজও করে আবার কোনো সময় সে খারাপ কাজ করে। এবং গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে যারা কোনো একটা সিস্টেমের ত্রুটি বের করে সেই সিস্টেমটাকে সে ভালো কাজে ব্যবহার করতে পারে, সে সিস্টেমের মালিককে সে জানাতেও পারে, আবার না জেনে সে সেই সিস্টেমটা নষ্ট করে দিতে পারে, তাদেরকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। এখানে আপনারা একটা ভিডিওতে একটা ছবি দেখতে পাচ্ছেন। এখানে দুইটা মানুষের ছবি দেওয়া আছে, একজন হচ্ছে প্রোগ্রামার আর একজন হ্যাকার। প্রোগ্রামার দেখা যাচ্ছে যে সে বড়শি দিয়ে মাছ ধরে তার ঝুড়িতে রাখছে, কিন্তু একজন হ্যাকার সে বড়শি দিয়ে মাছ না ধরে সে ঝুড়িটাই নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে একজন প্রোগ্রামার মাসের পর মাস হাজার হাজার লাইন কোড করে একটা সফটওয়্যার তৈরি করলো, কিন্তু তার একটা ভুলের কারণে একজন হ্যাকার তার সফটওয়্যারটা হ্যাকিং করে হ্যাকারের আয়ত্তে নিয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে বড়শি দিয়ে সে মাছ ধরতেছে, সে মাছটি ধরতেছে, কিন্তু তার ঝুড়ির দিকে তার নজর নেই। তেমনি একজন প্রোগ্রামার যখন একটা সফটওয়্যার তৈরি করে, তখন সফটওয়্যারের মধ্যে যে বাগগুলা থাকে সেই বাগগুলাই হ্যাকাররা এই বাগগুলার উপর ডিপেন্ড করে সফটওয়্যারটা হ্যাক করে ফেলে অথবা সিস্টেমটা হ্যাক করে ফেলে। এই ছবিতে এটাই বোঝানো হয়েছে।
তারপরে আসে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক সম্পর্কে জানবো এবং এই অ্যাটাকগুলো থেকে কিভাবে আমরা রক্ষা পাবো তার বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ম্যালওয়্যার অ্যাটাক। ম্যালওয়্যার হচ্ছে একটা ম্যালিসিয়াস সফটওয়্যার যেটা আপনার ইন্টারনেটের থ্রুতে আপনার পিসিতে, লাইক আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করতেছেন অথবা কোনো সফটওয়্যার ইনস্টল দিলেন, কোনো থ্রুতে একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার পিসিটা মানে এনক্রিপ্টেড হয়ে যায় অথবা আপনার পিসিটা হ্যাক হয়ে যায়। এই ম্যালওয়্যারের মধ্যে কয়েক ধরনের ম্যালওয়্যার, যেমন স্পাইওয়্যার, র্যানসমওয়্যার, ট্রোজান, ভাইরাস, ওয়ার্মস, রুটকিটস, কিলগার্স, ব্যাকডোরস, লজিক বম্বস, পেলোডস, ডিডস মানে হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস। এই অ্যাটাকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে অ্যাটাকগুলো থেকে রক্ষা পাবো সেটাও আমাদের এই কোর্সে আলোচনা করা হবে। এখন আমরা দেখতে হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যারটা মূলত কি? স্পাইওয়্যার হচ্ছে সাধারণত যে ভিকটিমের কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করা। যেমন ধরেন স্পাইওয়্যারের কিছু টাইপস, যেমন কিলগার, রিমোট অ্যাক্সেস ট্রোজান ইত্যাদি। যেমন একটা কিলগার আপনার ভিকটিমের পিসিতে ইনস্টল দেওয়া থাকবে, ভিকটিম যখনই ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে সে যে কোনো ব্রাউজার, যে কোনো ওয়েবসাইটে ভিজিট করলো সব কিছুই ওই স্পাইওয়্যারের মাধ্যমে, ওই কিলগারের মাধ্যমে হ্যাকারের কাছে চলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমাদের পিসিতে কোনো স্পাইওয়্যার ইনস্টল দেওয়া আছে কিনা। অ্যাডওয়্যার বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করতে করতে দেখি যে আমাদের ব্রাউজারে হঠাৎ করে একটা ট্যাব ওপেন হয়ে যায়, যে আপনি একটা আইফোন জিতলেন, উইনার। তাহলে আপনাকে এই আইফোনটা নেওয়ার জন্য আপনাকে কিছু তথ্য প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে কি আপনার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো নিয়ে তারা আপনার ইনফরমেশনটা কাজে লাগিয়ে তারা কোনো আনইথিক্যাল কাজে ব্যবহার করে, অথবা আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে বিভিন্ন ধরনের স্প্যাম ইমেল পাঠাতে পারে। লোভনীয় মেল পাঠানোর মাধ্যমে আপনাকে আপনার ডিভাইস অথবা আপনার সিস্টেমকে হ্যাক করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে যে কোনো অ্যাড আসলে আমরা সেই অ্যাডটা আসলে কি সেটা কোনো ভ্যালিড কিনা সেই দিকটা নজর রাখতে হবে আমাদের। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পাইরেটেড সফটওয়্যার। বর্তমানে আমরা প্রায় বাংলাদেশে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি সফটওয়্যারের, কারণ একটা সফটওয়্যারের লাইসেন্স কিনতে গেলে প্রায় অনেক টাকার দরকার হয়। যেমন এই ক্র্যাক ভার্সন ইনস্টল দেওয়ার সাথে সাথে আমরা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাটাকের শিকার হই। বিভিন্ন ধরনের অ্যাটাক বলতে সবচেয়ে বেশি অ্যাটাকের শিকার হয় র্যানসমওয়্যার অ্যাটাক। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লাইসেন্স, যে সফটওয়্যারগুলো লাইসেন্স থাকবে সেগুলো আমরা পেইড লাইসেন্স ইউজ করার জন্য চেষ্টা করব। এবং ক্র্যাক ইনস্টল দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে আমাদের ফায়ারওয়ালটা অন রাখতে হবে, যাতে আমাদের পিসিতে কোনো ম্যালওয়্যার ইনস্টল দিলে আমরা সাথে সাথে বুঝতে পারি যে আমাদের পিসিতে কোনো ম্যালওয়্যার ইনস্টল হচ্ছে। তারপরে আসে যে র্যানসমওয়্যার অ্যাটাক। র্যানসমওয়্যার অ্যাটাক সাধারণত একটা ম্যালিসিয়াস সফটওয়্যারের মাধ্যমে, ম্যালওয়্যারের মাধ্যমে আমাদের পিসিতে আসে। এই সফটওয়্যারটা যখন ইনস্টল হয়ে যায় আমার পিসিতে, তখন এই পুরা পিসিটা আমার লকড হয়ে যায় বলতে আমাদের হার্ড ডিস্কে যত পার্টিশন ড্রাইভ থাকবে সবগুলা এনক্রিপ্টেড হয়ে যায়। তখন এনক্রিপ্টেড করার পরে এই সফটওয়্যারটা ইনস্টল করে আমাদের স্ক্রিনে একটা ডিসপ্লে শো করে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা ডিসপ্লে শো করবে। এই ডিসপ্লেতে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করার জন্য একটা নির্দিষ্ট ডেট, টাইম এবং একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আর এই পেমেন্টটা সাধারণত করা হয় বিটকয়েনের মাধ্যমে। আপনি যদি ওই সময়ের মধ্যে পেমেন্ট না করতে পারেন তাহলে আপনার হার্ড ডিস্কের যত ডাটা, আপনার যত ইনফরমেশন সবগুলো আপনাকে হারাতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো ওয়েবসাইট থেকে, কোনো ড্রাইভ থেকে যখন কোনো কিছু ইনস্টল করব, সেক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কের সাথে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় খুব সতর্কতার সাথে ইনস্টল দিতে হবে, যাতে আমাদের পিসিতে কোনো ম্যালওয়্যার ইনস্টল না হয়ে যায়। এটা একটা হচ্ছে সাইবার ক্রাইমের ভিতরে পড়ে সালামি অ্যাটাক নামে দেয়া। এটা হচ্ছে যে ফিনান্সিয়াল ক্রাইম বলা হয়। সালামি অ্যাটাক নামটা দেওয়া হচ্ছে এই কারণে যে ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা আছে। দেখা যাচ্ছে যে আপনি 50 পয়সা আপনার অ্যাকাউন্টে আছে, কিন্তু আপনি কখনো পয়সার হিসাবটা করেন না। সাধারণত পয়সার হিসাবটা করা হয় না। সেক্ষেত্রে যখন ধরেন একটা ব্যাংক প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে
10 পয়সা অথবা 20 পয়সা কেটে নিল, ফ্র্যাকশনের পরের যে ডিজিটটা সেই ডিজিটটা আমরা খেয়াল করি না। কিন্তু এখন আপনি চিন্তা করেন যে একটা কোম্পানি, একটা ব্যাংকে সাধারণত প্রায় যদি 4-5 লাখ ইউজার হয়, তাহলে যদি 10 পয়সা করে কেটে নেয় অথবা 1 টাকা করেও কেটে নেয়, তাহলে কত টাকা নেয়? সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সাধারণত আমরা টাকার অ্যামাউন্টটা খুব কম, সেই জন্য আমরা এই জিনিসটা গুরুত্বের সাথে দেখি না। আসলে এই ছোট একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু তারা অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। সাধারণত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে কয়েকটা ইউএসবি রাস্তায় পড়ে আছে। এখন আমরা যদি দেখি যে আমাদের সামনে একটা 64 জিবি পেন ড্রাইভ পড়ে আছে, তাহলে অবশ্যই আমরা সেটা নিয়ে নিব। কিন্তু আসলে এই পেন ড্রাইভের মধ্যে কি দেয়া আছে সেটা আমরা জানি না। আমরা পেন ড্রাইভটা নিয়ে আমরা আমাদের পিসিতে লাগিয়ে দেব। দেখা যাচ্ছে এই পেন ড্রাইভ লাগানোর সাথে সাথে আমার কম্পিউটারের যত ডাটা আছে সবগুলা হ্যাকিংয়ের শিকার হতে পারে। এগুলো সাধারণত যে ভিকটিমকে টার্গেট করে এই কাজগুলা করা হয়। এখানে দেখা যাচ্ছে যে জুসি জ্যাকিং অ্যাটাকস, এখানে দেখা যাচ্ছে যে অনেকেই জুস খাচ্ছে, আবার এই মোবাইল চার্জ দিচ্ছে সবাই ইউএসবি কেবলের মাধ্যমে, কিন্তু আদৌ তারা জানে না যে এখানে কোনো হ্যাকিং ডিভাইস বসানো আছে কিনা, যে তাদের ফোনের ডাটা নিয়ে যাচ্ছে কিনা। কিন্তু তারা তো মানে নিশ্চিন্তে মোবাইল চার্জ দিচ্ছে, কিন্তু আসলে কোনো হ্যাকার যদি এই কোনো ডিভাইস ইউজ করার মাধ্যমে তাদের ডাটাগুলো নিয়ে নেয়, তাহলে তারা সবাই হ্যাকিংয়ের শিকার হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে উন্মুক্ত কোনো স্থানে ওয়াইফাই ব্যবহার করব না, উন্মুক্ত কোনো স্থানে মোবাইল চার্জ অথবা কোনো ইউএসবি কেবলের মাধ্যমে আমরা অপরিচিত কোনো জায়গায় মোবাইলে চার্জ করব না। তারপর হচ্ছে এটা ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাকটা সাধারণত আমরা দেখি যে যখন দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, সাইবার যুদ্ধ, তখনই সাধারণত এই ডিডোস অ্যাটাকটা দেওয়া হয়। ডিডোস অ্যাটাকটা সাধারণত একটা সার্ভারকে ডাউন করে রাখার জন্য করা হয়ে থাকে। দেখা যায় যখন আমরা আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টগুলো দেয়, তখন দেখা যায় যে একসাথে অনেকগুলা হিট সার্ভারে যাওয়ার কারণে সার্ভারটা ডাউন হয়ে যায়। সেই ডিডোস অ্যাটাকটা ঠিক সেই রকম ভিকটিমকে টার্গেট করে অ্যাটাকাররা একই সাথে অনেকগুলা ট্রাফিক সার্ভারে পাঠায়, যার কারণে সার্ভারের নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ শেষ হওয়ার সাথে সাথে সার্ভারটা অচল হয়ে যায়। আমাদেরকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাতে ডিডোস অ্যাটাক থেকে রক্ষা করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ওয়েবসাইট ডিফেসমেন্ট। ওয়েবসাইট ডিফেসমেন্ট বলতে বোঝায় যে সাধারণত আমরা দেখি যে যখন আমাদের সাইবার যুদ্ধ হয় এক দেশের সাথে আরেক দেশের, তখন ওই দেশের ভিকটিম কান্ট্রি টার্গেট করে আমরা তখন ওই তাদের যে সরকারি ওয়েবসাইটগুলো, বিভিন্ন প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো, ওইগুলো হ্যাক করে কোনো একটা নির্দিষ্ট দেশের যারা হ্যাক করবে তাদের দেশের একটা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয় যে তাদের এই কাজটার জন্য তাদেরকে হ্যাক করা হয়েছে, অথবা তাদেরকে একটা নির্দিষ্ট একটা মেসেজ দেওয়া হয়। আরও বিভিন্ন ওয়েতে সাধারণত আমাদের ম্যালওয়্যার অ্যাটাকগুলো হতে পারে, যেমন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন। বিভিন্ন ধরনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আমাদেরকে অ্যাটাচমেন্ট পাঠায়। পাঠানোর মাধ্যমে অপরিচিত কেউ আমাকে একটা পাঠালো, অ্যাটাচমেন্ট পাঠানোর সাথে সাথে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার পিসিতে ইনস্টল হওয়ার সাথে সাথে এগুলো আমার পিসিতে হ্যাকিংয়ের শিকার হয়ে গেল। বিভিন্ন ধরনের রিমুভাল ডিভাইস, একটু আগে আমি যেমন বললাম যে পেন ড্রাইভটা যখন আপনি একটা অপরিচিত পেন ড্রাইভ আপনার পিসিতে লাগালেন, কিন্তু আপনি জানেন না যে এই পেন ড্রাইভের মধ্যে কী দেওয়া আছে, হয়তোবা লাগানোর সাথে সাথে আপনি হ্যাকিংয়ের শিকার হতে হবে। তার সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো গুরুত্বের সাথে দেখতে হবে। যেমন আমরা গুগল ড্রাইভ, মেগা, বিভিন্ন সাইট থেকে ড্রাইভ ডাউনলোড দিই, সাধারণত জিপ ফাইল ডাউনলোড দিই, কিন্তু গুগল থেকে যখন আমরা ডাউনলোড দিই, যদি ফাইলের মধ্যে কোনো স্প্যামিং থাকে তাহলে গুগল অবশ্যই বলে দেয়, তারপরে আমরা ফোর্স করে ফাইলগুলো ডাউনলোড দিই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কের সাথে ডাউনলোড দিতে হবে। অপরিচিত কারো কোনো ফাইল আমরা ডাউনলোড দেব না। ইমেল অ্যাটাচমেন্ট, ইমেলের মাধ্যমে অনেক লোভনীয় অফার দিয়ে থাকে যে আপনি লটারি জিতলেন, আপনি লিঙ্কে ক্লিক করে আপনার লটারিটা বুঝে নেন। আপনি লিঙ্কে ক্লিক করা মানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন তাদেরকে দিয়ে দিলেন, তখন আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন। ফাইল শেয়ারিং, যেমন বর্তমানে দেখা যায় যে কর্পোরেট অফিসগুলোতে সাধারণত 8-10 জন এমপ্লয়ি থাকে অথবা আর বেশি এমপ্লয়ি থাকে, তারা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের আন্ডারে থাকে অথবা নির্দিষ্ট ইন্টারনেট আন্ডারে থাকে। সেক্ষেত্রে যদি এই ইন্টারনেটে অথবা নেটওয়ার্কে যদি বাইরে কেউ অ্যাক্সেস নিতে পারে, তাহলে আপনার ডাটাগুলো সাধারণত তারা চুরি করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক এই
নেটওয়ার্কিংয়ে প্রত্যেকটা ইউজারকে আমরা আলাদা আলাদাভাবে পারমিশন দিয়ে দেবো, যাতে বাইরের কেউ সহজে অ্যাক্সেস নিতে না পারে। ডাউনলোড করার সময় আমরা অবশ্যই আনট্রাস্টেড কোনো সাইট থেকে ডাউনলোড দেব না। সাধারণত HTTPS যে সাইটগুলো থাকবে ওই সাইটগুলো থেকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করব। যদিও কোনো সময় আনট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতার সাথে ডাউনলোড দেব। সফটওয়্যার বাগ, যেমন আমরা একটু আগে বললাম যে একজন প্রোগ্রামার সারা বছর কষ্ট করে একটা সফটওয়্যার বানায়, হাজার হাজার লাখ লাখ লাইনের একটা সফটওয়্যার লিখে, কিন্তু একজন হ্যাকার একটা ভুলের কারণে ওই সফটওয়্যারটা হ্যাক করে নেয়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই জিনিসগুলো দেখতে হবে। আজকের পর্বে আমরা এই পর্যন্তই। সামনের পর্বে দেখব আমরা যে কিভাবে আইপি এবং একজন মানুষের কীভাবে লোকেশন ট্র্যাক করতে হয়। এই কোর্সটা করার জন্য আপনাদেরকে আরও কিছু জিনিস শিখতে হবে, যেমন বেসিক HTML, CSS, ওয়ার্ডপ্রেস। যদি আপনাদের এই জিনিসগুলো সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে। ওয়েব ডিজাইন মানে বেসিক ওয়েব ডিজাইন সম্পর্কে মূলত ধারণা থাকতে হবে, যেমন কারণ আমরা এই কোর্সে কীভাবে একটা ওয়েবসাইট হ্যাক করতে হয়, কীভাবে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে হ্যাক করতে হয়, অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড কীভাবে নিতে হয়, সেগুলো আমরা এই কোর্সে দেখব। এখন এই কোর্সে যে HTML, CSS এবং ওয়ার্ডপ্রেস তিনটা কোর্সে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পাবেন। আর আজকের পর্বে আমি কোনো অ্যাসাইনমেন্ট দিব না। আজকের পর্বে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো থেকে আপনারা আপনাদের সাইবার সিকিউরিটি কী এবং সাইবার ক্রাইম কী কী কারণে সাইবার অ্যাটাক হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আরও দেখে নেবেন। আর প্রতি পর্বে আমাদের একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আপনারা আমাদের গ্রুপে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।